তুমি কি কখনো এমন একটা ঘরে থেকেছো যেখানে নিজের ছায়ার নিচে কেউ লুকিয়ে থাকে? আজ তোমাদের বলবো কুমিরপুর গ্রামের এক জমিদার বাড়ির রহস্য, যেখানে কিনা পূর্ণিমার রাত কেউ আর কাটাতে পারেনি। তাহলে চলো বন্ধুরা, দেখে নি কুমিরপুর গ্রামের জমিদার বাড়িতে শুভমের সাথে ঠিক কি ঘটেছিল। জায়গাটির নাম কুমিরপুর গ্রাম। সময় 1982, আশ্বিন মাস। শুভম বাবু ছিলেন এক সদ্য নিয়োগপ্রাপ্ত স্কুল শিক্ষক। কলকাতার ছেলে তিনি। বদলি হলো পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম কুমিরপুরে। শান্ত সবুজ পরিবেশে মোহিত হলেও গ্রামের অদ্ভুত নীরবতা তাকে প্রথম দিন থেকে কেমন যেন অস্বস্তি দিতে থাকলো। তাকে থাকার জন্য দেয়া হয় গ্রামের এক প্রান্তে পুরনো শ্যাওলা ধরা দুতলা জমিদার বাড়ি, যেটা আগে নাকি একজন সাধক ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু সেই সাধক এক রাতে হঠাৎ উধাও হয়ে যান, কাউকে কিছু না জানিয়েই। প্রথম রাতেই সুমন বাবুর সাথে ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা। রাত তখন প্রায় 2টো। শুভম বাবু হঠাৎ জেগে ওঠেন। ঘরের কড়িকাঠে যেন কারো পায়ের আওয়াজ। দরজার নিচে লণ্ঠনের আলোটাও একবার নেভে আবার জ্বলে। তার পাশের দেয়ালে একটা ছায়া থরথর করে কাঁপতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরে তো তিনি ছাড়া কেউ নেই। পরদিন সকালে সুমন বাবুর সাথে দেখা করতে আসেন গ্রামের এক বয়স্ক মহিলা, মাধবী মাসি। তিনি একটাই কথা বলেন, যতদিন পূর্ণিমা না আসে বাবু, ততদিন আপনি ভালোই থাকবেন, কিন্তু পূর্ণিমার রাতে ওই ঘর ছাড়তে হবে আপনাকে। কি বলছেন জাতা? আমি শহরের ছেলে মাসি, ভূত কি আর বিশ্বাস করি? মাধবী মাসি কিচ্ছু উত্তর দিলেন না, শুধু বললেন, যার চোখে একবার সেই ছায়া পড়ে সে মানুষ আর মানুষ থাকে না বাবু। সেদিন সুমন বাবু গ্রামটি একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। গ্রামের এক প্রবীণ লোকের মুখে শুভম বাবু জানতে পারেন এই বাড়ি আগে ছিল জমিদার হেমবাবু। জমিদার বাবুর একমাত্র কন্যা ছিলেন চন্দ্রমুখী। প্রেম করে বিয়ে করতে চেয়েছিলেন এক নিম্নবর্ণের যুবককে। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোকে মেরেই ফেলবো। চল, প্রেম করা হচ্ছে। প্রেম প্রেম তো ঘুটাবো। চল 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 বলছি, চল বলছি। রাগে ক্ষোভে জমিদার বাবু তার কন্যাকে পূর্ণিমার রাতেই খুন করে কুয়োয় ফেলে দেয়। আর সেই রাত থেকে পূর্ণিমা এলে কেউ একজন ঘরে ফিরে আসে। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন। 5 দিন পর আশ্বিনের পূর্ণিমা। আকাশ পরিষ্কার, কিন্তু বাতাস একদম থমথমে। রাত তখন ঠিক 2টো। শুভম বাবু আবারও জেগে ওঠেন। ঘরের দেয়াল কেঁপে ওঠে। জানালার কাচের দিকে তাকিয়ে সুমন বাবু দেখেন এক নারী মূর্তি। ঝাঁকড়া চুল, সাদা কাপড়, আর চোখ দুটো যেন জ্বলছে ঠিক কয়লার মতো। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। কে 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 ওখানে? কে দাঁড়িয়ে আছেন? বলুন, কেন দাঁড়িয়ে আছেন ওখানে? এরপর ঘরের সব জিনিস যেন নিজে থেকে নড়তে শুরু করে। বিছানার নিচ থেকে এক ঠান্ডা হাত শুভম বাবুর পা ধরে টান মারে। শুভম বাবু দৌড়ে পালাতে গিয়ে ধপাস করে পড়ে যান। পরের দিন সকালে স্কুলে না যাওয়ায় গ্রামের লোকজন দেখতে আসেন। গ্রামের লোকজন এসে দেখতে পান সুমন বাবু মাটিতে পড়ে আছেন। চোখ দুটো তার খোলা, কিন্তু কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি। তিনি শুধু ঘরের দিকে তাকিয়ে একই কথা বলে যাচ্ছেন। সে ফিরে এসেছে। আমি ওর নামও জানি না, কিন্তু ও আমার ছায়ার ভেতর ঢুকে পড়েছে। কি করবো আমি? সে যে ফিরে এসেছে। ওর নাম কি? কিন্তু আমি তো জানি ও আমার ছায়ার ভেতর ঢুকে পড়েছে। এর 3 দিন পর শুভম বাবুকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক মানসিক হাসপাতালে। তিনি আর স্বাভাবিক জীবনে
কোনোদিনও ফিরে আসেননি। সুমন বাবুর ঘর থেকে পাওয়া যায় একটি তার শেষ লেখা। ঘরের আয়নায় আমি নিজেকে যতবার দেখেছি আমি বুঝেছি আমি নেই। ও আমার শরীর চায় না, ও যে চায় আমার ছায়া। পূর্ণিমার রাতে আমার ছায়া চায় ও। ওই বাড়িতে কেউ যায় না। পূর্ণিমার রাতে পাশের ক্ষেতে দাঁড়িয়ে থাকে এখনো কেউ, আর সেইখানে যার ছায়া পড়ে তার ছায়ার নিচে আরো একজন জন্ম নেয়।